दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। বর্তমান যে রাজ কলেজ তার পেছনে একটা জলাশয় ছিল। সেই জলাশয়ে বড় ক্ষত্রিয়রা বসবাস করতো তার চারিপাশে। সেই জলাশয়তে জেলেনির জলে এই মূর্তিটা ওঠে, কিন্তু জেলেনিরা বুঝতে পারেনি এটা মায়ের মূর্তি, তাই এটাকে ওরা পুজো করতো না। ওইটার পেছনে গুগলি ভাঙতো, এবং গুগলি ভাঙতো যখন তখন তৎকালীন যুগে ওই গুগলির খোলা, শামুকের খোলা দিয়ে ঘটিং চুন তৈরি হতো। সেই ওই খোলাগুলো বিক্রি করেছিল। ওই খোলার মধ্যে মায়ের মূর্তিটা ঢুকে গেছিলো, দিয়ে দামোদরের তীরে ওই মা দগ্ধ হন খোলার সঙ্গে। আগুনে ওরা ভাটি চুন করতো, চুন ভাটিতে ফোটাতো। সেই আগুনে দগ্ধ হতে রাজাকে স্বপ্ন দেন যে আমি অমুক জায়গায় আছি, আমার স্বপ্নাদিষ্ট হন। আর এখানে একটা মহাশ্মশান ছিল, বাঁকা নদী আরও আগে ছিল। আমাদের যারা পূর্বপুরুষ তারা এখানে সাধনা করতেন, তারা স্বপ্নাদিষ্ট পান। রাজা পৌঁছবার আগে সেই পুরীতগণ মাকে নিয়ে চলে আসে আল ধরে। তারপর রাজা ওখানে যখন পৌঁছান, সেই দেখেন দুজন পুরোহিত এখানে এই আল দিয়ে নিয়ে গেছে, সন্ধান পান। রাজাও পেছু পেছু খুঁজে নেন, পুরীতদের সঙ্গে দেখা হয়। পুরীতদের বলেন যে আমি বর্ধমানের রাজা, আমাকে মা স্বপ্ন দিয়েছেন, আমি এই মন্দিরে প্রতিষ্ঠা করবো, আমার মূর্তিটা আমাদের দেবেন। তখন পুরীতরা বলেন মাকে আমরা পেয়েছি, আমরা মাকে দেবো না। তখন রাজার সঙ্গে একটা সন্ধি হয় যে আপনারা ব্রাহ্মণ, আপনারা পুজো করবেন, আমরা মন্দির তৈরি করে দেবো, পূজার সমস্ত খরচ বহন করব, মন্দির সংস্কার যা যা করার আমরা করব, আপনারাই বংশক্রমে এই পূজা পাঠ করে যাবেন। সেই থেকে আজও বর্ধমান মহারাজার পরিবারের যিনি প্রথম রাজা থাকেন, অর্থাৎ যিনি এল্ডেস্ট মেম্বার অফ দ্য রয়্যাল ফ্যামিলি, রাজ পরিবারের যিনি প্রধান বড় ছেলে, তার নামই শঙ্কর ভাই। তারপর রাজেন্দ্রবর্গ যখন উচ্ছেদ হয়ে গেল, জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয়ে গেল, তখন বর্ধমান মহারাজা চিরতরে বর্ধমান ছেড়ে চলে গেলেন। এমনকি তার নিজের বসত বাড়িটা পর্যন্ত বর্ধমান ইউনিভার্সিটি দিয়ে যান।
উনি আর এখানে থাকলেন না। তখন যাবার আগে 1959-এ 16 জুলাই একটা ট্রাস্ট বোর্ড গঠন করে দেন, পাবলিক ট্রাস্ট। সেই ট্রাস্ট বোর্ডের তত্ত্বাবধানে ভক্তের দান সংগ্রহ করে এই মন্দির সেবা পূজা ভোগ রাগ হয়। মা যেহেতু দুর্গা, তাই দুর্গোৎসব মায়ের প্রধান উৎসব। এছাড়া পয়লা বৈশাখ, বাঙালির যে কোনো পাল পর্বণে, কালী পুজো, নবান্ন, বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী এবং রাঢ়ের জননী, বাংলার জননী মা। এই পুজো যেটা হয় সেটা সারা বাংলার পুজো। এই প্রতিবার থেকেই শুরু। তখন এই বছরে এই 22শে সেপ্টেম্বর 5ই আশ্বিন এই শুভ সূচনা হবে। প্রতিদিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠাকুরের নাম গান ভজন বাজন হবে। কাল ধরা 5টা মন্দির খোলে, বেলা 1টা-1:30 পর্যন্ত মন্দির থাকে। তারপরে অন্নভোগ হয়, অন্নভোগ হয়ে যাওয়ার পর মায়ের মন্দির বেরোনো হয়, তখনও পর্যন্ত আর বিকেল 4টার সময় আবার লোক আসেন। পুজোর সময় হাজার হাজার লোকই আসে। ধরুন বিসর্জন নবমী পর্যন্ত মায়ের মহারাত্রি হয়ে গেল, মহানবমী পুজো, নবরাত্রিটা শেষ হয়ে গেল। তারপরে দশমীর দিন ঘট নিরঞ্জন হয়। ওই যেখান থেকে ঘট আসে কৃষ্ণসাগর থেকে, ওই পুকুরেই আবার আমাদের ঘট নিরঞ্জন বিসর্জন হয়। এইটাই নিয়ম। আপনার নামটা? আমি ট্রাস্টি বোর্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং মন্দিরের প্রধান পুরোহিত অরুণ কুমার ভট্টাচার্য। মানে বর্ধমানবাসীর এটা একটা আমাদের গৌরবের জায়গা। যে কোনো বাড়ির যে কোনো কাজে আমাদের প্রধান হচ্ছে আগে মা সর্বমঙ্গলাকে প্রণাম করে বাড়ির ভালো কাজ শুরু করা। এবং বর্ধমানের বোধহয় আরও সবারই এই রকমই একটা মনোভাব তৈরি হয়ে গেছে বলেই আমি জানি। দুর্গাপুজো খুব ভালো হয়। এখন তো বিভিন্ন সময়ে দুর্গাপুজো 4টে দিন ভোগ দিয়ে বিতরণ করা, প্রসাদ বিতরণ করা, এগুলো হয়েছে, যেগুলো আগে ছিল না। এগুলো ট্রাস্টের ইয়েতে হয়েছে, এগুলো একটা ভালো দিক। আগে তো এখানে তোপধ্বনি শোনা যেত। হ্যাঁ, সেটা তো যায় না, কারণ মেন যে কামানটা ছিল সেটা যে বছর বাস্ট করলো, তারপরে তো আর ওই এটা আর নেই, পাওয়া যায় না। আমরা একদম একটা বর্ধমানের ঐতিহ্য, তালি পেরিয়ে এই আওয়াজ শোনা যায়। বলি প্রথাটাও তুলে দেওয়া হয়েছে। এটা একদিকে আমার মনে হয় ভালোই হয়েছে। ভালো লাগতো না, আমাদের ভালো লাগতো না। অষ্টমীর অঞ্জলিতে দেবই, দশমীর দিন আসবই, আগে মা সর্বমঙ্গলাকে প্রণাম করে তারপর বাড়ির বড়দের প্রণাম করব। এটাই আমরা ছোট থেকে বাড়ির রেওয়াজ। তো বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী। আমি হচ্ছি বিপাশা চ্যাটার্জি।